দেখো, রিসার্চ পেপার, এই রিসার্চ পেপার লেখার প্রতি কিন্তু গুরুত্ব কিন্তু বাড়াতে হবে। কেন বাড়াতে হবে আমি তোমাদের কিছু পয়েন্ট আউট করে দেবো আজকে, যে কেন রিসার্চ পেপার তোমাদেরকে এর উপর গুরুত্ব দিতে হবে, এর বিষয়ভিত্তিক গুরুত্ব কী, এবং যে কোনো কিছু তুমি টিচিং প্রফেশনে যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে রিসার্চ পেপারের প্রয়োজনীয়তা কতটা পরিমাণে বৃদ্ধি পায়। তো দেখো, জেনারেলি আমরা যখন পিএইচডি করি তখন কিন্তু রিসার্চ পেপার সম্পর্কে আমরা বুঝি যে এইভাবে করতে হয়, কিন্তু রিসার্চ পেপার করার যে গুরুত্ব এবং কিভাবে রিসার্চ পেপার করলে কি লেভেলের ইম্পর্টেন্স পাওয়া যায় সেই রকম কিন্তু আইডিয়া থাকে না। আমরা যখন মাস্টার্স করি সেই মাস্টার্সটার মতনই কিন্তু আমরা পিএইচডিটাকেও ভাবি, যদিও পিএইচডি একটুখানি লং টার্ম এবং একটু মাস্টার্সের থেকে প্রেশার থাকে, তবু আমরা সেই রকম করে কিন্তু পিএইচডিটাকেই উপরই বেশি ফোকাস করি। এখানে আমরা 2 থেকে 3টে জিনিস লস করি। এক হচ্ছে আমরা অন্যান্য যে সমস্ত এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান থেকে পুরোটা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলি, কারণ আমরা শুধুমাত্র পার্টিকুলার পিএইচডি করছি। এবার পার্টিকুলার যখন আমরা পিএইচডি করি শুধুমাত্র সেই জিনিসের উপরেই কিন্তু আমরা ফোকাস করে থাকি। তো যদি তুমি পিএইচডি করার পরও ইফ ইউ আর স্টিল আনএমপ্লয়েড, তখন কিন্তু তোমার কিন্তু সেই জায়গাটা তোমার মনে হতে পারে যে কেন আমি এত হায়ার স্টাডির করার দরকার কী ছিল, যেখানে আমার বন্ধুবান্ধবরা অনেকে পুলিশ, আর্মি, বিএসএফ এই সমস্ত জায়গায় প্রবেশ করে সেখানে চাকরি করছে। আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পিএইচডি দেন ইউ আর স্টিল আনএমপ্লয়েড। যদি এরকম পরিস্থিতি আসে তাহলে তোমার কিন্তু এই জিনিসটা ফিল হবেই। তো এবং এটা স্বাভাবিক বিষয়। তাহলে রিসার্চ পেপারের সাথে এইগুলোর কি সম্পর্ক, এবং রিসার্চ পেপারের মধ্যে দিয়ে আমি কেন এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, যখন আমরা পিএইচডি করি আমাদের গাইড আমাদেরকে রিসার্চ পেপার সম্পর্কে যদিও বা কম বেশি বলে থাকেন, বা কোনো একটা জার্নালে যদিও বা কাজকর্মার আমরা দেখে থাকি, তো সেই রকমভাবে এক্সেপশনাল কিছু স্টুডেন্ট আছে যারা রিসার্চ পেপার নিয়ে ভাবে, এবং হয়তো দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 90 জন বা 85 জন এটা নিয়ে কাজ করছে না, বাকি 10 থেকে 15 জন কন্টিনিউয়াস তারা রিসার্চ পেপার নিয়ে কাজ করছে উইথ পিএইচডি। তো কেন রিসার্চ পেপার গুরুত্বপূর্ণ? ফার্স্ট যে আমি তোমাদেরকে পয়েন্ট আউট করব, 1 নম্বর যেটা হচ্ছে, সাপোজ তুমি কোনো একটা ইন্টারভিউতে বসার সুযোগ পেয়েছো, সেটা কলেজ সার্ভিস কমিশন হতে পারে, WBPSCর আন্ডারে হতে পারে, বা যে কোনো তুমি একটা গেস্ট লেকচারারশিপ পেয়েছো, বা কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি একটা এন্ট্রান্স পেয়েছো ইন্টারভিউতে। এবার যখন যেহেতু তোমার পিএইচডি তোমার কন্টিনিউয়াস, তখন কিন্তু তুমি রিসার্চ পেপার নিয়ে যদি না গেও তাহলে কিন্তু তুমি কিছুই ইন্টারভিউতে দেখাতে পারলে না। এবং ইন্টারভিউ বোর্ডে 2টো জিনিস কিন্তু ভীষণভাবে জিজ্ঞাসা করবে। এক হচ্ছে আপনার পিএইচডি আছে কি না, পিএইচডি থাকলে তুমি তোমার কাগজপত্র দেখাতে পারবে। যদি তোমার কন্টিনিউয়াস পিরিয়ডে পিএইচডি থাকে, অর্থাৎ পিএইচডি চলাকালীন, তোমাকে সেই টপিক রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে, আদারওয়াইজ তোমাদেরকে কিছু প্রকার কিন্তু প্রশ্ন তারা করবে না। এবার তোমার যদি পিএইচডির রানিং অবস্থায় সামহাও পেপার থাকে, তাহলে পেপার পাবলিকেশন থাকলে তুমি তাদেরকে কিন্তু একটা সুযোগ দিচ্ছ সেই পজিশানে, যে পজিশানে তোমাকে প্রশ্ন করলে তুমি পারবে। কথার কথা, আমার ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর পেপার পাবলিকেশন আছে। এবার আমি যখন ইন্টারভিউতে অ্যাপিয়ার করছি, আমায় কিন্তু যখনই জিজ্ঞেস করছে
তো আপনার পেপার আছে কি না, আমি যখনই সেটাকে কথার কথা আমি বলেছিলাম, তখন কিন্তু আমাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেডই কিন্তু প্রশ্ন করেছিল। এই জায়গাটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে শুধুমাত্র রিসার্চ পেপার থাকলে, এবং তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে ইন্টারভিউ বোর্ডে তো বেশি কিছু প্রশ্ন করবে না, সামহাউ 5 থেকে 6টা প্রশ্ন করলো, সেখানে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন তুমি তোমার যে পেপার পাবলিকেশান আছে সেই পেপার পাবলিকেশানের উপরই যদি তাদেরকে সুযোগ করে দাও, তাহলে তুমি সেই প্রশ্নগুলো কিন্তু পাচ্ছ, বলতে পারছো, অ্যানসারিং করতে পারছো। তো সেই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি যদি ধরে নিই তোমাকে 5টা প্রশ্ন ধরলো, এর মধ্যে তোমার 2টো প্রশ্ন রিসার্চ থেকে ধরলো, তো রিসার্চ পেপার রিলেটেড যেহেতু তুমি এই কাজটা করেছো, সেই কাজ থেকে করলে তুমি 2টো প্রশ্ন পারলে, সাবজেক্ট থেকে তোমার যদি ধরে আরও হয়তো 2টো তুমি পেরে যাবে। সামহাও লাস্টেরটা পারলে না, তারপর তোমাকে ইন্টারভিউ ঠিক আছে আপনি আসুন বলে দিল, তোমার 80 to 85% ইন্টারভিউ কিন্তু ভালো হলো। পাও না পাও সেটা পরের প্রশ্ন, কিন্তু তুমি কিন্তু ইন্টারভিউটা ভালো দিলে, ঠিক আছে? তো এই জন্যে রিসার্চ পেপার পাবলিকেশান ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর যে মেরিটস ফর মানে রিসার্চ পেপার পাবলিকেশানের ক্ষেত্রে যে সুবিধা, সেই সুবিধাগুলো কী কী? সেই সুবিধাগুলো হচ্ছে, ধরো তুমি একটা রিসার্চ পেপার কাজ টেন্টেটিভলি তুমি করছো, ঠিক আছে? এবার এই রিসার্চ পেপার কাজটা যখন করছো, তুমি সেখানে সম্পর্কে অবশ্যই, তুমি যেহেতু কাজটা কম করো বেশি করো যাই করো, তোমাকেই তো করতে হবে, তোমাকে তো কেউ হয়তো হেল্পিং হ্যান্ড হিসেবে তুমি তোমার বন্ধুবান্ধব হোক, দাদা দিদিদের কাছ থেকে তুমি সেই জিনিসটা তুমি কালেক্ট করলে, কিন্তু করছো তুমি। তো এর ফলে কি হচ্ছে, তোমার মধ্যে কিন্তু একটা যে যখনই তুমি কোথাও ইন্টারভিউতে যাচ্ছ, মেন তো তোমার উদ্দেশ্য কোনো একটা জায়গায় ক্র্যাক করা, তার জন্যই তো এত হায়ার স্টাডিজ করেছো। তো তখনই কিন্তু তুমি যখনই একটা হায়ার স্টাডিজ করতে গিয়ে যখনই কোনো কিছু একটা সামনে তুমি খুঁজে পাবে, তখন তুমি একটা বলার সুযোগ পাবে যে স্যার আমার পিএইচডি রানিং আছে, বা ম্যাডাম আমার পিএইচডি রানিং আছে, কিন্তু আমার এই যে রিসার্চের উপরে এই কাজগুলো আছে। তুমি কিন্তু একদম লুজ হয়ে বা শূন্য হাতে তারপরে যাচ্ছ না। মাস্টার ডিগ্রি করছো, তোমার তখন বয়স 23 বছর 24 বছর, তারপরে পিএইচডি রানিং, অর্থাৎ 29-30 বছরে গিয়ে পিএইচডি শেষ। এর মধ্যে তুমি যদি কোনো প্রকার হয়তো দেখা গেল তুমি কোনো ইন্টারভিউ পেলে, সেই ইন্টারভিউতে যাওয়া মানে তোমার যদি উইদাউট এনি পেপার পাবলিকেশান থাকে, একদম শূন্য হাতে তাদের কাছে পৌঁছানো, যেখানে দেখবে অন্যান্য স্টুডেন্টদের ভুরি ভুরি পেপার পাবলিকেশান নিয়ে তারা উপস্থিত হচ্ছে। তো কেন পেপার পাবলিকেশান গুরুত্ব? এবার তোমরা একটা জিনিস তোমাদেরকে বলবো যে পেপার পাবলিকেশান তো সবাই করছে, কম বেশি হোক, ধরো 100 জনের মধ্যে 80 জন পেপার পাবলিকেশান করছে না, 20 জন করছে, আমি এটাই ধরছি এক্সাম্পল। এবার এই 20 জন ভীষণ কন্টিনিউয়াস পেপার পাবলিকেশান করে যাচ্ছে, লেভারিয়াস, কারোর হয়তো 40 আছে, কারোর 60 আছে, কারোর 65 70, আমার একজন পরিচিতর আছে তার 94টা পেপার পাবলিকেশান আছে, বোথ ইন্টারন্যাশনাল এবং যে ন্যাশনাল যে জার্নালগুলো সব মিলিয়ে। তো এর মধ্যে এবার দেখা যাচ্ছে ইন্টারভিউতে এতগুলো পেপার পাবলিকেশান তো দেখার তো তাদের সময় নেই, তারা কম বেশি একটা দেখবে, একটা প্রোফাইল, যেহেতু যদি কোথাও সিভি অ্যাকসেপ্টেড করে সাধারণভাবে কলেজ সার্ভিসে, ওরা একটা জিনিস দেয়, সেই জিনিসটার উপরই কিন্তু সিভিটাকে গ্রহণযোগ্য হয়ে থাকে। তো যাই হোক, পেপার পাবলিকেশান যখনই কোনো কিছু ক্ষেত্রে হচ্ছে, এবং এই হওয়ার সাথে সাথে পেপার পাবলিকেশানের যে গঠনতন্ত্র বলো বা যা কিছু বলো, সেই জিজ্ঞাসাটা যখনই হচ্ছে, একটা জিনিস কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদেরকে এমন এমন টপিক চুজ করতে হবে যার উপর সামহাও সেই কাজটা আরও অনেক হাইলাইটেড পায়। সাপোজ তোমাদের একটা এক্সাম্পল দিই, আমি একটা সোশিওলজিক্যাল পার্ট ধরছি, তোমরা আর্সেনিক, অ্যান্টিমনি এরকমের উপর প্রচুর পেপার পাবলিকেশান কিন্তু পেয়ে যাবে। ইন্ডিয়াতে কোথায় কোথায় আর্সেনিক বেশি কম তার উপর তোমরা প্রচুর জার্নাল পেয়ে যাবে। এরকম জার্নাল কি তোমরা যদি করো,
যে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি তো প্রত্যেকের তো বিভিন্ন সাবজেক্ট, যে আর্সেনিক যে সোর্সগুলো রয়েছে এই সোর্সগুলো থেকে কী রকমভাবে মালভূমি অঞ্চল, কী রকমভাবে সমভূমি অঞ্চল এবং কী রকমভাবে পার্বত্য অঞ্চল এফেক্ট করে। তুমি যদি এই পার্টিকুলার বিষয়টার উপর দেখা গেল তুমি পেপার পড়েছো, সেই পেপারটা কিন্তু যখনই তোমার পাবলিশড হয়েছে সেটা কিন্তু একটা অন্য রকম, কারণ টিচাররা সাধারণভাবে আর্সেনিক অ্যান্টিমনি বা যাই হোক এরকম কোথায় কোথায় দেয় বেশি কম, কিন্তু এফেক্ট কী হয়ে থাকে তার যে বিভিন্ন ধরনের তার রিলেটেড ছোট ছোট পয়েন্ট, পাহাড়ি অঞ্চলে আর্সেনিক, একটা ছোট অঞ্চলে আর্সেনিকের প্রকোপ, আর্সেনিক থেকে কিভাবে ইনস্ট্যান্ট আমাদের পরিবেশ থেকে অর্থাৎ ইজিলি অ্যাক্সেসেবল কীভাবে আমরা বাঁচতে পারি তার উপর, অর্থাৎ একটা টপিকের আরেকটা নতুন দিক, একটা টপিকের একটা নতুন পার্ট, সেই রকম জিনিসের উপর যদি পেপার পাবলিকেশন করো তাহলে যারা ইন্টারভিউতে থাকে তারা কিন্তু জানতে চায়, এটা তারা প্রশ্ন করে না, আচ্ছা তার কাছে তারাও শিখতে চায়, তারাও তো শিক্ষিত প্রচুর মানুষ, তো সেই রকম টপিকের উপর যদি করো তাদের কাছে কিন্তু একটা ইমপ্রেশন থাকে, তো সেই রকমভাবে তুমি যদি করো তাহলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু খুব ভালো করবে। তো এইগুলো হচ্ছে পেপার পাবলিকেশনের দিক, যে দিকগুলো তুমি যদি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো এই দিকগুলোকে, তাহলে কিন্তু তুমি একটা ইমপ্রেশন তৈরি করতে পারবে ইন্টারভিউ বোর্ডে, এবং এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এটা ভীষণই দরকার, কারণ তুমি যদি এরকমভাবে তুমি ভাবতে পারো, করতে পারো, তুমি ইন্টারভিউ বোর্ডে আর যাই হোক তুমি কিন্তু একটা ভালো ইন্টারভিউ দেবে। এবার বাকিটা তোমার হাতে তো নেই, কারণ সিলেকশন পাওয়া তোমার হাতে নেই, তোমার হাতে যেটা আছে সেটা 100% লড়াই করে ক্র্যাক করার চেষ্টা, এবং সেইটা যদি তুমি সাফল্য আনতে পারো তুমি ক্র্যাক করবে। তো আশা করি তোমাদের আমি পেপার পাবলিকেশনের গুরুত্ব আমি বলছি না যে তুমি শুধু পিএইচডি করো আবার শুধু পেপার করে যাও, পেপারের মধ্যে একটা ভার্সেটাইল রাখো। পেপার পাবলিকেশন মানেই যে ওই যে গতানুগতিক না, একটা ভার্সেটাইল, তাহলে কি হয় টিচাররা আকৃষ্ট হয়, ইউনিভার্সিটির টিচাররা জানতে চায় যে এই রকম টপিকের উপর পেপার পাবলিকেশন তো আমরা করাইনি, কোথা থেকে করেছো সমস্ত কিছু তারা একটা ইনফরমেশান চায়, নতুন কিছু জানতে তাদেরও ইচ্ছা করে, তো সেই রকম একটা ইমপ্রেশন কিন্তু বজায় থাকে।